সালে প্রথম স্বামী রামকৃষ্ণানন্দজিকে লেখেন যে মার জন্য একটা জায়গা দরকার। তারপরে একাধিক চিঠিতে কখনো বৈকুণ্ঠনাথ সান্যালকে, কখনো স্বামী ব্রহ্মানন্দজিকে, কখনো স্বামী রামকৃষ্ণানন্দজিকে মার জায়গার জন্য স্বামীজি লিখেছেন। দুর্ভাগ্য আমাদের যে স্বামীজি মার জায়গায় বাড়ি করে দিতে পারেননি। তার দেহত্যাগের কয়েক বছর পরে সেটি হয়। কিন্তু মা স্বামীজিকে অদ্ভুত চিঠি লিখেছিলেন স্বামী শিবানন্দজিকে 1894 সালে আমেরিকা থেকে। এই একটিমাত্র চিঠিতে স্বামীজি ঠাকুর এবং মার অ্যানালিসিস করেছিলেন, বিশ্লেষণ করেছিলেন। এবং স্বামীজি যখন তার গুরু ভাইদের লিখতেন, কখনো কখনো কয়েকটি বাক্য ইংরেজিতে লিখতেন। এই চিঠিতে দুটি প্যারাগ্রাফ ইংরেজিতে লেখেন। ঠাকুর সম্বন্ধে যেটি বলেছিলেন সেটিও ইংরেজিতে লেখা, মার সম্বন্ধে যেটি বলেছিলেন সেটিও ইংরেজিতে লেখা। এবং মার সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলছেন, মাদার শ্রী সারদা has been born to revive that wonderful Shakti in India. Making her the nucleus, Gargis and Maitreys will be born in this world. See how grand is the power of Shakti. স্বামীজির মনে হয়েছিল যে মাকে ঘিরেই আবার নতুন সমাজ জেগে উঠবে। স্বামীজি যখন বেঁচে ছিলেন তখন স্বামীজি একটি ঘটনার সাক্ষী। তিনজন বিদেশিনী, ওলিসারা বুল, মার্গারেট এলিজাবেথ নোবেল এবং জোসেফিন ম্যাকলাউড মাকে দেখতে আসেন 1898 সালের মার্চ মাসে। এবং স্বামীজি তাদের যেভাবে তাদের গ্রহণ করেন, স্বামীজি এরপর চিঠি লেখেন স্বামী রামকৃষ্ণানন্দজিকে, তিনি তখন মাদ্রাজে আছেন, যে মা তাদের সঙ্গে খাবারও খেয়েছেন। কিন্তু কেন মাকে ঘিরে নতুন শক্তি, নতুন সম্প্রদায় তৈরি হবে, সেটি স্বামী শিবানন্দজিকে স্বামীজি বলছেন, মা কি বস্তু তোমরা বুঝতে পারোনি, ক্রমে ক্রমে বুঝবে। সিস্টার নিবেদিতা তার গ্রন্থ মাই মাস্টার্স এর সহিম, সেখানে মার সম্বন্ধে একটি অপূর্ব কথা লিখেছেন। বলছেন, I have never seen her hesitate in giving utterance to large and open judgment, however difficult the question might have been put before her. যে প্রশ্নই করা হোক, উত্তরদানের ক্ষেত্রে তার উদারতার কখনো খামতি দেখিনি। স্বামীজির দেহত্যাগের পর মার আসল শক্তি আমরা দেখতে পাই। রামকৃষ্ণ মিশনের কয়েকটি বড় সমস্যার মুখোমুখি হয়েছিল, আমি সেগুলো নিয়ে বলি। স্বামীজি যখন মিস্টার সেভিয়ার মারা যান, মিসেস সেভিয়ারকে সান্ত্বনা দিতে মায়াবতীতে গিয়েছিলেন এবং মায়াবতীতে দেখলেন যে ঠাকুরের পুজো হচ্ছে। স্বামীজি একটি কেন্দ্র চেয়েছিলেন যেখানে অদ্বৈত মতে সাধনা হবে, কোনো মূর্তি থাকবে না। স্বামীজি চলে আসার পর স্বামীজির শিষ্য স্বামী বিমলানন্দজি মাকে একটি চিঠি লেখেন। স্বামীজি তখন বুঝতেই পারছেন তখনকার দিনের মায়াবতী, সেই চিঠি কলকাতায় আসতে আসতে বা বেলুড়ে আসতে আসতে স্বামীজির শরীর চলে যায়। চিঠিতে বিমলানন্দজি জানতে চান যে ঠাকুরের পুজো হবে কিনা। মা লেখেন, তিনি তো স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবে। যদি মা বলতেন পুজো হবে, তাহলে একটা বড় সমস্যা রামকৃষ্ণ মিশনে তৈরি হতো। কিন্তু মা সেটিকে অদ্ভুতভাবে সমস্যার সমাধান করেন। বঙ্গ রঙ্গমঞ্চ মা ছাড়া এগোতো না। শ্রীরামকৃষ্ণ 1884 সালের 21শে সেপ্টেম্বর গিয়েছিলেন স্টার থিয়েটারে চৈতন্য লীলা দেখতে। আশীর্বাদ করেছিলেন বিনোদিনীকে, তোমার চৈতন্য হোক। বিনোদিনী তারপরে ঠাকুরের কাছে একবার আসেন শ্যামপুকুর বাটিতে, এবং তারপর তার যখন দেহত্যাগ হয়, তার দেহ নিয়ে যখন শ্মশানে যাওয়া হচ্ছে, বিনোদিনী সেখানেও গিয়েছিলেন। মাত্র 24 বছর বয়সে 25শে ডিসেম্বর 1886 সাল বিনোদিনী অভিনয় ছেড়ে দেন। মা তিনকড়ি এবং তারাসুন্দরী একেবারে মনের মানুষ ছিলেন। তিনকড়ি অসম্ভব ভালো গান গাইতেন। উদ্বোধনের বাড়িতে তিনকড়ি এসেছেন। মার যারা কাছে থাকতেন তারা তিনকড়িকে গান গাইতে বলছে। তিনকড়ি ভাবছেন এখানে গান গাইব কি ইত্যাদি। মা গান গাইতে বলাতে তিনি গান গাইছেন। এমন গান গাইছেন স্বামী শারদানন্দজি একতলায় ঘরে বসে কাজ করছিলেন, তার লেখা বন্ধ হয়ে যায়। যিনি রান্না করছিলেন তিনি রান্না ফেলে দোতলায় উঠে আসেন। আশুতোষ মিত্রের লেখায় আমরা পাই যে বাড়িতে যারা ছিলেন সকলেই সেই গান শুনে মোহিত হয়ে যান।
তারাসুন্দরী দেবীর সঙ্গেও মার অসম্ভব সুসম্পর্ক ছিল। তারাসুন্দরী দেবীর যখন মন খারাপ হতো তিনি উদ্বোধনে যেতেন। একবার সেই রকম মন খারাপ নিয়ে এসেছেন, অনেক জিনিস মার জন্য এনেছেন, কিন্তু খুব কাঁদছেন সেদিন। মা তাকে ঠাকুরের ঘরে পাঠান, প্রণাম করেন তারাসুন্দরী, এবং তারপর দুপুরে একসঙ্গে খান দুজনে। যার নিজের পাতে ভালো লাগছে সেই তারাসুন্দরীর পাতে তুলে দেন এবং আবার আসতে বলেন উদ্বোধনের বাড়িতে। মনে রাখতে হবে, তখনকার যারা বঙ্গ রঙ্গমঞ্চে অভিনয় করতেন তারা হয় বারবণিতা ছিলেন বা বারবণিতার কন্যা ছিলেন। গিরিশচন্দ্রের দুঃখ ছিল, লোকে বলে অভিনয় কবু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। কলকাতার মানুষেরা থিয়েটার দেখতে যেতেন সাজগোজ করে, কি পুরুষ কি মহিলা, এবং ফিরে আসার সময় তারা খুব বলতেন যে অভিনেত্রীরা সবাই বারবণিতা। শ্রীরামকৃষ্ণ তা সত্ত্বেও বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন, আপনারা জানেন, আমি সেই ঘটনায় যাচ্ছি না। মা 10খানি নাটক দেখেছিলেন। মা ক্ষীরোদপ্রসাদ বৃদ্ধ বিনোদের কিন্নরী দেখেছিলেন। গিরিশচন্দ্রের তাঁর জন্য চৈতন্য লীলার বিশেষ একটি শো হয়েছিল মিনার্ভা থিয়েটারে। বিনোদিনী এবং বনবিহারিণী যারা চৈতন্য, এমন তার ব্যক্তিত্ব যে স্বামীজি এবং গিরিশচন্দ্র দুজনেই গায়ে গঙ্গা জল ছেটাচ্ছেন মার সঙ্গে দেখা করতে যাবেন বলে। টাওয়ারিং পার্সোনালিটি। মাঝে মাঝে যখন কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সামনে দিয়ে যাই তখন মনে হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এসপ্ল্যানেডের মোড় অবধি মা পায়ের ব্যথা নিয়ে হেঁটে গিয়েছিলেন সার্কাস দেখে। তখনকার দিনের কোনো সাধারণ পরিবারের মানুষ তারা সার্কাস দেখতে গেছেন, এর বদল জিম্মি সার্কাস ইউরোপিয়ানরা দেখতে যেতেন। মা সার্কাস দেখতে গেছেন এবং সেটাকে উপভোগ করেছেন। হেঁটে স্প্ল্যানেডে এসে ভাড়া গাড়ি করে উদ্বোধনের বাড়িতে ফিরেছেন। মার গোটা জীবন, যেটি শ্রীরামকৃষ্ণের স্বামীজির জীবনেও তাই, মার জীবনেও তাই, যে যে সয় সে রয়, যে না সয় সে না সয়। স্বামীজির জীবনে যা কষ্ট পেয়েছেন, যা অপমান সহ্য করেছেন, যেভাবে কলকাতার মানুষ বাঙালিরা তাকে হেনস্থা করেছে, সে আর কহতব্য নয়। বিদেশেও তাই, কিছু কিছু এদেশেও তাই। আর মা, ধরুন যদি কত মৃত্যু দেখেছেন তার একটা লিস্ট আমরা করি। স্বামীজি চলে গেলেন, বলরাম বোস চলে গেলেন, সুরেন মিত্র চলে গেলেন, স্বামী যোগানন্দজি চলে গেলেন, স্বামী নীরঞ্জনানন্দজি চলে গেলেন, স্বামীজি নিজে চলে গেলেন, নিবেদিতা চলে গেলেন, গিরিশ ঘোষ চলে গেলেন, সবাই চলে যাচ্ছেন একে একে করে। মা সে মৃত্যু মিছিল দেখছেন কিন্তু অবিচল রয়েছেন। অনেক পরে বলেছিলেন, যেদিন স্বামীজি চলে গেলেন সেদিন হু করে উঠল ভেতরটা। নিবেদিতা স্কুল প্রতিষ্ঠা হচ্ছে, মা সেখানে উপস্থিত এবং বলছেন এখান থেকে যে মেয়েরা পাশ করবে তারা আদর্শ নারী যেন হয়। বেলুর মঠের দুর্গা পুজোতেও তিনি একবারই স্বামীজি সে পুজো দেখেছিলেন, মা এসেছিলেন। এবং ভারতী প্রাণা মাতাজি তাকে মিডওয়াইফারি শিখতে পাঠিয়েছিলেন ডাফরিন কলেজে। সবাই আপত্তি করেছিল, মা বলছেন তো আমাদেরই সুবিধা। যে নারী জাগরণ, নিবেদিতা লিখছেন, ইজ শি দ্য লাস্ট অফ এন ওল্ড অর্ডার অর দ্য বিগিনিং অফ এ নিউ? টু মি ইট হ্যাজ অলওয়েজ অ্যাপিয়ার্ড শি ইজ রামকৃষ্ণ's ফাইনাল ওয়ার্ড অ্যাট টু দি আইডিয়া অফ ইন্ডিয়ান ওম্যানহুড। ভারতের নারী কেমন হবে, মা হচ্ছে তার উদাহরণ। ইদানিং কালে একটি বিষয় খুব আলোচিত হচ্ছে যাকে বলে জেন্ডার ফিলসফি। জেন্ডার ফিলসফি ফেমিনিজম নয়। ফেমিনিজমে মহিলারা পুরুষ হতে চেয়েছিল। সিমন ডিউভারের যদি লেখা পড়েন দেখবেন সেখানে পুরুষ হতে চাইছে মেয়েরা। আর জেন্ডার ফিলসফি বলছে মেয়েরা তার বৈশিষ্ট্য নিয়ে বাঁচবে, স্বাধীনতা নিয়ে বাঁচবে। স্বামীজি বলছেন আমাদের মেয়েরা খুব পড়াশোনা চাই, কিন্তু পবিত্রতা বাদ দিয়ে তা আমি চাই না। এবং সেই জেন্ডার ফিলসফির আসল মানুষ হচ্ছেন সীমা। ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস দেখবার মতন, কোথাও কারুর কাছে মাথা নোয়াননি, অথচ নিজের বৈশিষ্ট্য নিয়ে সারা জীবন বেঁচেছিলেন। যে তিনজন মার কাছে এসেছিলেন, অলি সেরাবুল, জোসেফিন ম্যাকলার্ড এবং সিস্টার নিবেদিতা, এদের একটু ব্যাকগ্রাউন্ড জানা দরকার। নারীর ভোটাধিকার আন্দোলন যা হয়েছিল আমেরিকায়, তার নেতৃত্ব দান করেছিলেন অলি সেরাবুল। তিনি অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন। প্রবুদ্ধপ্রাণা মাতাজির একটি অসাধারণ গ্রন্থ আছে,
স্বামীজি's আমেরিকান মাদার, সেটি পড়লে বোঝা যায় যে তার ব্যক্তিত্ব কেমন ছিল। এবং অলি সেরা ভুল না থাকলে মার যে ছবিটি ঘরে ঘরে পুজো পায় সেটি আমরা পেতাম না। স্বামী যোগানন্দজি স্বামীজিকে বলেছিলেন যে মাকে যেন সকলের মধ্যে নিয়ে আসা না হয়। স্বামীজির সেদিন মেজাজ খুব ভালো ছিল এবং মেজাজ ভালো থাকলে তিনি যোগানন্দজিকে মন্ত্রী বলে ডাকতেন। বলছেন, ঠিক বলেছ মন্ত্রী, স্বামীজিকে মাকে বাইরে আনা হয়নি কখনো। সেই অলি সেরা ভুল না থাকলে ছবিটাই আমরা পেতাম না। জোসেফিন ম্যাকলাউড, তার বাবার আলাস্কাতে হীরের খনি ছিল। এত ধনী পরিবারের মেয়ে ছিলেন জোসেফিন ম্যাকলাউড, তার বাবা তার ছেলে মেয়েদের নাম রেখেছিলেন বিখ্যাত মানুষদের নাম অনুযায়ী। জোসেফিন ছিলেন নেপোলিয়ানের স্ত্রীর নাম। মার্থা, তার যে দিদি, তিনি জর্জ ওয়াশিংটনের স্ত্রীর নাম ছিল, যার সঙ্গে ফ্রান্সিস লেগেটের বিয়ে হয়। দুই ছেলে ছিল অ্যাব্রাহাম আর জর্জ। এব্রাহাম নাম রেখেছিলেন এব্রাহাম লিঙ্কনের নামে এবং জর্জ রেখেছিলেন জর্জ ওয়াশিংটনের নামে। জোসেফিন ম্যাকলাউড এবং তার দিদি যে দোকানের পোশাক বানাতেন ফ্রান্সে, সেখান থেকে কুইন ভিক্টোরিয়া তার পোশাক বানাতেন। আমি কলকাতায় একটা বক্তৃতা জোসেফিন ম্যাকলাউড করবেন, কিন্তু বক্তৃতা শেষ অব্দি করে উঠতে পারলেন না। স্বামীজি চিঠি লিখলেন সিস্টার ক্রিশ্চিনকে যে আজকে জো বক্তৃতা দিতই, কিন্তু দিতে পারলো না, তার কারণ তার ফ্রান্স থেকে টুপিটা কাচিয়ে আসেনি বলে, না হলে সে বক্তৃতা দিত। রসিকতা করে লিখেছিলেন স্বামীজি। এই তিনজন মহিলা মাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। ভাষা তো জানেন না, কিন্তু যে উষ্ণতা তারা অনুভব করেছিলেন, হৃদয়ের যে উষ্ণতা। স্বামীজির বিখ্যাত কথা, ইফ দের ইজ এ কনফ্লিক্ট বিটুইন ইউর হেড অ্যান্ড ইউর হার্ট, অ্যাপিল টু ইউর হার্ট। মস্তিষ্ক এবং হৃদয়ের সংঘাত হলে তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও। ভাবুন, বম্বে থেকে একজন বিখ্যাত নট চিত্র পরিচালক অভিনেতা এসেছিলেন, তার নাম সোহরাব মোদী। তিনি মার কাছে দীক্ষা নিয়েছিলেন। ভাষা তো জানেন না। যেদিন এসেছিলেন সেই তার মার খুব জ্বর, তবুও তাকে দীক্ষা দিয়েছিলেন। একে মহিলা, তার উপর বম্বে থেকে এসছেন সোহরাব মোদী, এবং ভাষা না জানা একজন মানুষের কাছে দীক্ষা নিচ্ছেন। যদি আপনারা ইউটিউব কখনো দেখেন, যদি অভ্যেস থাকে, দেখবেন দিলীপ কুমারের একটা ট্রিবিউট আছে সোহরাব মোদীকে। সেখানে দিলীপ কুমার এই ঘটনাটির কথা বলছেন, যদি সোহরাব মোদী তাকে বলেছিলেন, যখন চলে যাচ্ছেন সোহরাব মোদী উদ্বোধনের বাড়ি থেকে, তখন মা বলছেন, যেও না, এসো। নন্দলাল বসু লিখছেন যে উদ্বোধনের বাড়িতে আপাদ মস্তক ঢেকে মা যখন বসে থাকতেন, তখন তার কিছুই দেখা যেত না, কিন্তু উপস্থিতিটাই ছিল সাংঘাতিক। তিনি যে বসে রয়েছেন, এমন ম্যাগনেটিক পার্সোনালিটি যে তার বসে থাকাতেই আশেপাশের মানুষ প্রেরণা পেত। আমি দুজনকে মার কথা বলতে শুনেছি। একজন মার কথা বলতে আমরা বুঝতে পারতাম না, স্বামী গৌরীশ্বরানন্দজি। তিনি সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন, তখন আমরা মাঝে মাঝে গিয়ে মার কথা জিজ্ঞেস করতাম। কিন্তু আরেকজনের কাছে মার কথা শুনেছি, তিনি কথা বলতে পারতেন মার, স্বামী নিত্যস্বরূপানন্দ। তিনি পূর্ববঙ্গে থাকতেন, কলকাতা এসেছিলেন, মার কাছে দেখা করেন। ভেতরে তিনি দীক্ষা কি তখন জানেনই না। মা তাকে দীক্ষা দেন এবং বলেন যে ঠাকুর ঘর থেকে দুটো কুল নিয়ে আসতে। কুল দেন এবং মা দীক্ষা দেন। আমি জিজ্ঞেস করেছিলাম চিন্তাহরণ মহারাজকে, তিনি অসাধারণ মানুষ ছিলেন, গোলপাট রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা ছিলেন। একেবারে পারফেকশন, যদি কাউকে পারফেকশন যখন ডেফিনেশন হয়, সেটি চিন্তাহরণ মহারাজ, স্বামী নিত্যস্বরূপানন্দ। আমি জিজ্ঞেস করেছিলাম যে মা নেতৃত্ব যে দিতেন রামকৃষ্ণ ভাব আন্দোলনে, যদি স্বামীজিরা সবাই মানতেন, আপনার কি মনে হয় মার পক্ষে কি করে এটি সম্ভব হয়েছিল? বলেছিলেন নিত্যস্বরূপানন্দজি যে ঠাকুর দুজনের মধ্যে প্র্যাকটিক্যাল উইজডম ঢুকিয়ে দিয়েছিলেন। স্বামীজির মধ্যেও প্র্যাকটিক্যাল উইজডম ছিল, তাই নিমেষের মধ্যে যে কোনো সমাজ কোন দিকে চলছে তার গতি প্রকৃতি বুঝতে পারতেন। আর মারও ছিল সেই প্র্যাকটিক্যাল উইজডম। শুধু প্র্যাকটিক্যাল উইজডম না, তিনি এমন স্তরে নিজেকে নিয়ে গিয়েছিলেন, কার কি ভালো লাগে। কলকাতায় গিরিশ ঘোষ গেছেন, তার বিছনা অব্দি কেচে দিচ্ছেন, কল্পনা করা যায় না এগুলো। গিরিশ ঘোষ গেছেন কলকাতা থেকে, তার বিছনা কেচে দিচ্ছেন। তিনি কি খাবার খাবেন, দারিদ্র তো নিত্য সঙ্গী। এখনকার মতো রামকৃষ্ণ মিশন নয়, দরিদ্র রামকৃষ্ণ মিশন। তখন তো নুন আনতে পান্তা ফুরোয়।
সেই অবস্থায় দাঁড়িয়ে, তখন মিশনও প্রতিষ্ঠিত হয়নি, সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি প্রত্যেকটি মানুষকে দেখেছেন এবং যখন আতিথেয়তা করেছেন তখন কিভাবে পরিবেশন করতে হয় সেটি শেখাচ্ছেন। পুরোটাই প্র্যাকটিক্যাল উইজডম। এবং শ্রীরামকৃষ্ণ দেখালেন যে যদি